স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। প্রায় সোয়া 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর হাজারীবাগ এলাকার ট্যানারির গোডাউনে লাগা আগুন। 12টি ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার কাজে যোগ দিয়েছে বিজিবিও। দুপুরে 2:23 দিকে ওই এলাকার একটি ভবনের চতুর্থ তলায় ট্যানারির গোডাউনে আগুন লাগার খবর পায় দমকল কর্মীরা। প্রথমে 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে নামে। মুহূর্তের মধ্যে আরও ছড়িয়ে পড়ে আগুন। ভয়াবহতা বাড়ার পর যোগ দেয় আরও 5টি ইউনিট। আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। দর্শক, রাজধানীর হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে সেখানে আছেন সহকর্মী শাহ ইমন। বিস্তারিত জানতে আমরা যুক্ত হব তার সাথে। ইমন, এখনকার পরিস্থিতি জানাবেন। আমরা জানতে পেরেছি আগুন নিয়ন্ত্রণে এসেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পেরেছেন কিনা আরও বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। দিশা, কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। তবে আমরা দেখতে পাচ্ছি 2-1টি ফ্লোরের সামান্য কিছু ধোঁয়া আমরা এখনো দেখতে পাচ্ছি। তবে মোটামুটি আগুন নিয়ন্ত্রণে। তবে এই আগুনটি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে খুবই বেগ পেতে হয়েছে এবং বিশেষ করে কয়েকটি কারণ ছিল। সেটি হচ্ছে যে ভবনটিতে আগুন লেগেছে এটি অনেক পুরাতন একটি ভবন এবং এর আশেপাশে প্রচুর টিন শেড বস্তির মতো দোকানপাট রয়েছে, যে কারণে কোনো রাস্তা না থাকার কারণে ফায়ার সার্ভিসের ক্রেন এবং ফায়ার সার্ভিসের যে পানিবাহী গাড়িগুলো সেগুলো অনেক সময় লেগেছে এবং 2 ঘন্টা লেগেছে ক্রেন ওইখানে পৌঁছাইতে। এবং ততক্ষণে কিন্তু আগুন অনেকটাই 6 তলা 7 তলা পর্যন্ত ছড়িয়ে যায়। মূলত এইখানে ট্যানারি স্থানান্তর হওয়ার পরে সাভারে এইখানে ট্যানারির কারখানা ছিল। পরবর্তীতে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ধরনের যেমন প্লাস্টিকের পণ্য, বিভিন্ন লেদার এবং চামড়াজাত প্রোডাক্ট এগুলোর কারখানা এবং গোডাউন ছিল এবং একটি ফ্লোরে লেদারের কারখানা ছিল, যে কারণে সেখানে কিছু দাহ্য পদার্থ, কেমিক্যাল এগুলো ব্যবহার করা হতো এবং বিভিন্ন প্লাস্টিক পণ্য থাকার কারণে আগুনটা দ্রুত ছড়িয়ে যায় এবং সেইভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে পানি দিতে পারেনি। পানিরও স্বল্পতা ছিল, আশেপাশে কোনো জলাধার নেই। 2-1টি বড় বড় ভবন ছিল, ওই ভবনের যে রিজার্ভ ট্যাঙ্কি রয়েছে সেখান থেকে পানি নিয়ে এসেছে অনেক কষ্ট করে। এর পাশাপাশি ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করেছে, তাদের পানিও প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ক্রেন দিয়ে যদি 7 তলায় পানিগুলি পৌঁছানো যেত তাহলে হয়তো আগুনটা আরও দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। তো এই মুহূর্তে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে। তবে ক্ষয়ক্ষতির বিষয়গুলো এগুলো ফায়ার সার্ভিস পরবর্তীতে নিরূপণ করে হয়তো বলতে পারবে, কারণ এখানে অসংখ্য ফ্যাক্টরি, কারখানা এবং অসংখ্য বিভিন্ন ছোট বড় প্লাস্টিকের এবং বিভিন্ন কারখানা ছিল, যে কারণে আগুন নিভাতে ফায়ার সার্ভিস খুব হিমশিম খেতে হয়েছে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা সিঁড়ি দিয়ে উঠে 6 তলা এবং 7 তলায় এখনও যে সামান্য কিছু মৃদু আগুন রয়েছে সেগুলো নিয়ন্ত্রণের জন্য এখনও পানি দিচ্ছে। আর পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি জানিয়েছে যে কোনো হতাহত এবং নিহতের কোনো ঘটনা ঘটেনি। তবে যে সমস্ত কারখানায় আগুন লেগেছে তার প্রোডাক্টগুলো বা পণ্যগুলো সব একদম পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। দিশা, ইমন, আপনি জানাচ্ছিলেন কোনো হতাহতের খবর আপনি এখনো জানতে পারেননি। দর্শক, রাজধানীর হাজারীবাগ এলাকার অন্য প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী লিটন মাহমুদ। আমরা এখন চলে যাব তার কাছে। লিটন, কিছুক্ষণ আগে তো ফায়ার সার্ভিস ব্রিফিং করলো, ব্রিফিংয়ে কি গুরুত্বপূর্ণ তথ্য দিল আমাদের জানাবেন। দিশা, আপনাকে ধন্যবাদ। যেমনটি এর আগে শুনছিলেন সহকর্মীর কাছ থেকে, এই রাজধানীর হাজারীবাগের যে ট্যানারির যে গোডাউনটি রয়েছে সেখানে দুপুর 2টা নাগাদ 5 তলার যে 8 তলা যে ভবনটি রয়েছে 5 তলায় সেখানে আগুন এর সূত্রপাত ঘটে এবং ধীরে ধীরে আগুন কিন্তু ছড়িয়ে পড়ে 5 তলা থেকে 6 তলা, 6 তলা, 7 তলা এবং 8 তলাতে। একটু আগেই ব্রিফ করছিলেন ফায়ার সার্ভিসের অপারেশন তাজুল ইসলাম। তিনি যেমনটি আমাদেরকে বলছিলেন যে এই বিল্ডিংয়ে এর আগেও বেশ কয়েকবার আর এই ফায়ার যে সেফটি সেটি না থাকবার কারণে তাদেরকে নোটিশ করা হয়েছিল এবং বারবার বলা সত্ত্বেও এই বিল্ডিংয়ের যারা কর্তৃপক্ষ বা মালিকপক্ষ রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে কোনো কর্ণপাত করেননি। তিনি যেটি বলছেন যে বিকেল 4:45টার দিকে তারা যে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট মূলত এখানে এসেছিল, তবে 11টি ইউনিট এখানে কাজ করেছে এবং 11টি ইউনিট কাজ করে 4:45টার দিকে কিন্তু এই আগুন তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এই মুহূর্তে আমরা একটু যদি দেখি যে বিল্ডিংয়ের যে উপরের যে তালা 7 তালা এবং 8 তালা রয়েছে সেখান থেকে কিন্তু এখনও ধোঁয়া বের হচ্ছে, তবে ফায়ার সার্ভিস বলছে যে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। এখানে আমরা কথা বলেছিলাম যারা স্থানীয় রয়েছেন, এখানে যারা এই বিল্ডিংয়ে যাদের হচ্ছে গিয়ে কারখানা ছিল তাদের সঙ্গে এখানে প্লাস্টিক, দাহজাতীয় পদার্থ, কাঁচামাল বিভিন্ন ধরনের প্রতিটি ফ্লোরে আসলে বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে যে ব্যবসা বা কারখানা সেগুলো রয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটি থাকার কারণে আগুন আনতে কিছুটা বেগ পেতে হয়েছে, বিশেষ করে দাহজাতীয় পদার্থ থাকার কারণে। তবে এখানে যারা বিল্ডিংয়ের মালিক পক্ষ রয়েছে তাদেরকে আমরা কোথাও পাইনি বা দেখতে পাইনি, তাদের সঙ্গে কথা বলাও সম্ভব হয়নি। সর্বোপরি ফায়ার সার্ভিস থেকে যে বিষয়টি বলা হয়েছে যে এই বিষয়ে একটি তদন্ত কমিটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করা হবে, কারণ কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেন এই আগুনের সূত্রপাত এই বিষয়টি আসলে এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারছেন না, যে কারণে তারা একটি বলছেন যে উচ্চ পর্যায়ে যে তদন্ত কমিটি সেটি কিন্তু গঠন করা হবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এছাড়াও হচ্ছে গিয়ে পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের সঙ্গে এই আগুন নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন যে হচ্ছে রয়েছে তারা কিন্তু র্যাব, পুলিশ এবং অন্যান্য যে বাহিনী রয়েছে তারা কিন্তু এখানে কাজ করছেন যাতে সুস্থ এবং পরিপূর্ণভাবে এই আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এখন পর্যন্ত বলতে গেলে আগুন নিয়ন্ত্রণে আছে, তবে এখনও হচ্ছে গিয়ে উপরের যে 7 তালা 8 তালা ভবনের যে রয়েছে সেই ফ্লোরে কিন্তু হচ্ছে গিয়ে আগুনের ধোঁয়ার যে বিষয় সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে দিশা সর্বশেষ তথ্য। লিটন, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। একটি নির্বাচনের জন্য এত সংস্কারের প্রয়োজন নেই জানিয়ে দ্রুত ভোটের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের নাগরিক সমাবেশে তিনি বলেন, প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনসমর্থন হারাবে অন্তর্বর্তী সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেট ভাঙতে না পারার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জবাব চান তিনি। প্রশ্ন তোলেন বিভিন্ন পণ্য এবং সেবার উপর ভ্যাট বসানো নিয়েও। 40 টাকার চাল কিনতে পারবে সেই সংস্কার আমার দরকার, এমন সংস্কার দরকার। হাসিনার আমলে সিন্ডিকেট করেছে, আপনার আমলেও এখন সিন্ডিকেট করবে। খবর রাখতে হবে এই সিন্ডিকেটটা এখন হাসিনার নয়, হাসিনা তো হিন্দুস্তান। তাই এই সিন্ডিকেটকে ধরে গরিব মানুষগুলো যাতে 40,000 টাকার টিকিট কিনতে পারে সে ব্যবস্থা করা দরকার। তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা কলেজের পুনর্মিলন অনুষ্ঠানে তিনি কথা বলেন। ফখরুল বলেন, তরুণ প্রজন্ম এখন অনেক বেশি অগ্রসর, প্রযুক্তির সাথে সম্পৃক্ত এবং অনেক বেশি জানে তারা। স্মৃতিচারণ করে তিনি বলেন, ঢাকা কলেজ থেকেই ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা হয়েছে ছাত্র জীবনে। এখানে পড়ার সময়ে জীবন আনন্দময় ছিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তরুণ প্রজন্ম এখন অনেক অ্যাডভান্স, তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, অনেক বেশি তারা জানে, কিন্তু ওই জানাটার কখনো শেষ নাই। এবং যে কথা বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে বিরোধী সমর্থক এবং সাংবাদিকদের গ্রেপ্তারের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা HRW। সরকার পরিবর্তন হলেও মত প্রকাশের নিপীড়ন বন্ধ হয়নি বলেও জানায় সংস্থাটি। স্থানীয় সময় বৃহস্পতিবার সংস্থাটির ওয়ার্ল্ড রিপোর্ট 2025-এ এসব তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সাবেক কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের গুমের ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করেছে। পাশাপাশি তার আমলের মানবাধিকার লঙ্ঘনের সংস্কার এবং জবাবদিহির প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু নির্যাতন বন্ধে বাংলাদেশের স্থায়ী সংস্কার প্রয়োজন। ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আন্তর্জাতিক সমর্থন না পেলে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলোর অগ্রগতি নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী অধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। তাদের যথাযথ প্রক্রিয়া এবং আইনি পরামর্শের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পর্যবেক্ষকদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার কথাও জানায় সংস্থাটি।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুব কনভেনশন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। নির্বাচনকে সামনে রেখে দিক নির্দেশনার প্রত্যাশায় রয়েছেন নেতাকর্মীরা। সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন যুব আন্দোলনের কর্মীরা। দুপুরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এই কনভেনশন। কর্মীরা বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা পেলে শান্তি আসবে দেশে। এই কনভেনশনে অন্যান্য রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে গণফোরামের সভাপতি বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে অতীতের সরকারের মতো বিদায় নিতে হবে। সকালে রাজধানী প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। আমার আদিবাসী ভাই বোন সহ যুবক তরুণদের উপর হামলা চালিয়েছেন। এই হামলা অত্যন্ত পরিকল্পিত। গতকালও আপনি এখানে রক্তাক্ত করেছেন। সুতরাং আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, বেশি বাড়াবাড়ি করলে অতীতের সরকারের মতো আপনাকেও বিদায় নিতে হবে। দেশে সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানীর কয়েকটি অব্যবস্থাপনার জন্য ভোগান্তি হয়েছে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র থাকলেও সেখানে নানা অনুষ্ঠান থাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে ক্ষুব্ধ হন পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। আগামী দিনের সন্তান আমাদের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয় সকাল 10টায়। বেলা 11টা পর্যন্ত একযোগে পরীক্ষা হয় 18টি সরকারি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজ সহ মোট 19টি কেন্দ্রের বিভিন্ন স্থানে। এর মধ্যে ঢাকা মহানগরের 16টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা হয়। এদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তি পরীক্ষা কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেখানে একই সময় একাধিক অনুষ্ঠানের আয়োজন থাকায় বিঘ্ন ঘটে পরীক্ষায়। সকাল থেকে কেন্দ্রের ভেতরে গান বাজনা চলায় চরম বিরক্তি প্রকাশ করেন অভিভাবকরা। মেডিকেলের পরীক্ষা একটা ন্যাশনাল ইস্যু, এখানে কেন বাপ্পার একটা অনুষ্ঠান থাকবে, সেম সময় শত শত মানুষের যাতায়াত ভিতরে থাকবে, এটা মেডিকেলের পরীক্ষাকে অবশ্যই প্রশ্নবিদ্ধ করে। আমার কাছে অবাক লাগছে যে এটা কি কোনো পরীক্ষা কেন্দ্র যেখানে মেডিকেল 100 মার্কের পরীক্ষা হবে, মাত্র 60 মিনিট সময় পাবে। প্রতিটা সেকেন্ড পরীক্ষার জন্য মূল্যবান। গণহারে লোকজন আসে যায়, এটা একটা মেডিকেলের পরীক্ষা। আমরা কিভাবে বুঝবো যে কারা যাচ্ছে কারা আসতেছে? একটা ঘন্টার লেগে অপেক্ষা হইলো না, কত গাড়ির হাজার হাজার মানুষ যাইতেছে আসতেছে। ও বলতেছে এটা আমার কাছে না, ও বলতেছে এটা আমার কাছে না। এই জন্য লোকগুলো এখানে কোনো সিরিয়াল নাই, কোনো কিছু নাই। ভর্তি পরীক্ষার জন্য মেয়েকে নিয়ে এসে কেন্দ্রে অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন খোদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গত 3-4 মাস পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে থেকে খুব খাটছে, দেখা যাক বাকিটা আল্লাহর উপরে। অ্যাজ এ অভিভাবক হিসাবে আমি বলতে পারি যে এটা হয়তো বা ঠিক হয় নাই। এছাড়া ভর্তি পরীক্ষা কেন্দ্র করে তিতুমির কলেজ সহ কয়েকটি কেন্দ্রের সামনে যান চলাচল বন্ধ থাকে, এমনকি পায়ে হেঁটে চলাচলেরও উপায় ছিল না। এতে ভোগান্তি হয় নাগরিকদের। তবে শান্তিপূর্ণভাবে এমবিবিএস ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আমরা সমস্ত খাতাপত্র বুঝে পাওয়ার পরে আমাদের পরীক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে বেরিয়ে যাবে। উত্তরপত্রগুলো কালেকটিভভাবে যেভাবে সিস্টেম ওয়াইজ নেওয়া হয় নিয়ে আমরা স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিয়ে আমাদের দায়িত্ব আজকের মতো আমরা শেষ করব। এবার আবেদন জমা পড়ে 1,35,261টি। মেডিকেলে মোট আসন 5,380টি। সেই হিসেবে এক আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে নামে 25 শিক্ষার্থী। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা। ইজতেমায় মুসল্লিদের জন্য নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, মুসল্লিরা যাতে বিনা বাধায় আসতে পারে তার জন্য সরকার সচেষ্ট রয়েছে। দুপুরে ইজতেমা মাঠের কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। চাহিদা অনুযায়ী ইজতেমা মাঠের ছাউনিতে এবার চটের পরিবর্তে টিন দেওয়া হয়েছে বলে জানান তিনি। ইজতেমা শুরুর নির্ধারিত সময়ের আগেই সব কাজ সম্পূর্ণ করার আশা প্রকাশ করেন ঢাকা বিভাগীয় কমিশনার। তো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনেকগুলো কাজ হাতে নেওয়া হয়েছে, বিশেষ করে ভিতরে ইন্টারনাল যে রোড কমিউনিকেশন, টয়লেট ফেসিলিটিসের বিষয়গুলো আছে, পানির বিষয়গুলো আছে, সেই কাজগুলো এখন চলমান আছে। আমরা বেশ কিছু চলমান কাজ দেখে আসছি এবং বাকি কাজগুলো আমরা ইজতেমার যে নির্ধারিত সময় তার আগেই আসলে সম্পন্ন করতে পারবো। একসময় বলা হতো মাঘের শীতে বাঘ কাঁপে।
কিন্তু শীতলতম এই মাসে এবার তীব্র শীতের দেখা মেলেনি। মাঘের শুরু থেকেই তাপমাত্রা অল্প অল্প বাড়ছে। উত্তরাঞ্চল ছাড়া হাড় কাঁপানো ঠান্ডা নেই দেশের অন্য এলাকায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 11.3 ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 15 ডিগ্রির উপরে। হিমালয়ের কাছে হওয়ায় পঞ্চগড়ে শীতের দাপট কিছুটা বেশি। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জনপদ। সাগরের নীল জলরাশি দেখতে কার না ভালো লাগে। শীতল বাতাস, আশেপাশের পাহাড়, পায়ের নিচে চিকচিক করছে বালু, সবকিছুতেই অপার সৌন্দর্যের ছোঁয়া। প্রকৃতির অপার স্বাদ নিতে পর্যটন মৌসুমে সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের ঢল। হালকা শীতের আমেজ, সেই সঙ্গে সাপ্তাহিক ছুটি, তাই তো কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের। বালিয়াড়ি পেরিয়ে অনেকেই নেমেছেন সাগরে। নোনা জলে গা ভিজিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন ভ্রমণ পিপাসুরা। কক্সবাজারে আসলে এত মানুষ দেখলে বোরিংও ফিল হয় না, এটা আমাদের কাছে একটা আনন্দের বিষয়। পুরো পৃথিবীর বুকে এই কক্সবাজারটা আসলে এত সুন্দর বিচটা মানে অন্য কোথাও নাই। পুরো পর্যটন মৌসুম জুড়েই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান পর্যটকরা। তাই গুরুত্বপূর্ণ স্পটগুলোতে নিরাপত্তা জোরদার করার দাবি স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের। পৌরসভার লাইট, অনেকগুলো লাইট জ্বলে না জ্বলার কারণে এখানে ওই দুর্ঘটনাটা বেশি হচ্ছে। আমরা প্রশাসনের কাছে একটাই দাবি, ট্যুরিস্টরা যেন ভালো নিরাপত্তা পায়। তবে টুরিস্ট পুলিশ জানিয়েছে সৈকতসহ পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যটকরা আসছেন যাতে নির্বিঘ্নে সাগর এলাকায় উপভোগ করতে পারে, তার জন্য আমরা সর্বক্ষণিক পুলিশের নজরদারিতে আমরা আছি, তাদের কি সমস্যা অসমস্যা শুনতে পারি। সমুদ্র সৈকতের পাশাপাশি পর্যটকরা ভিড় করছে সেন্ট মার্টিন, হিমছড়ি, মেরিন ড্রাইভ, পাথরের সৈকত ইনানি সহ বিভিন্ন স্পটগুলোতে। ডিবিসি নিউজ ডেস্ক। স্বাগত ডিবিসি নিউজের আন্তর্জাতিক সংবাদে, সাথে আছে রেদওয়ান আহমেদ। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 14 বছর এবং তার স্ত্রী বুশরা বিবির 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগার আদিয়ালার ভেতরে বসানো অস্থায়ী আদালতে বিচারক নাসির জাভেদ রানা এই রায় ঘোষণা করেন। ভূমি দুর্নীতি বা আল কাদির ট্রাস্ট মামলায় ইমরানের স্ত্রী বুশরা বিবিকেও সাজা দেওয়া হয়েছে। এছাড়াও ওই দম্পতিকে জরিমানাও করেছে আদালত। ইমরানকে 10 লাখ রুপি এবং বুশরাকে 5 লাখ রুপি জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের 6 মাস ও 3 মাসের অতিরিক্ত কারাভোগ করতে হবে। এই মামলার রায়কে ঘিরে আদিয়ালা কারাগারের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রায় ঘোষণার আগে বুশরা বিবিকে আদালত কক্ষ থেকেই গ্রেপ্তার করা হয়। অবশেষে গাজায় হামাসের সাথে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি অনুমোদন করতে যাচ্ছে ইসরায়েল। এ নিয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে। শুক্রবার মধ্যস্থতাকারী কাতার এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানিয়েছে দেশটির প্রতিনিধি দল। চুক্তি অনুযায়ী 98 জন ইসরায়েলি জিম্মিকে পর্যায়ক্রমে মুক্তি দেবে হামাস। গাজার মধ্যাঞ্চলের নেতজারিম করিডোর থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করতেও রাজি ইসরায়েল। তবে যুদ্ধবিরতি কার্যকর করতে প্রয়োজন ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন। গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে 15 মাস ধরে চলা যুদ্ধে যে নৃশংসতা ও নির্মমতা দেখিয়েছে ইসরায়েল, তা ছিল কল্পনাতীত। ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে উপত্যকাটিতে। এই দুঃসহ স্মৃতি তাড়া করে বেড়াবে ফিলিস্তিনিদের। একটি জাতির কয়েক প্রজন্ম নিশ্চিহ্ন হয়েছে ইসরায়েলের বর্বরতায়। ঘটনার শুরু 2023 সালের 7 অক্টোবর। ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিতে হামলা চালিয়ে 1100-র বেশি হত্যা ও 2 শতাধিক মানুষকে জিম্মি করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে হামাসকে নির্মূলের মিশনে নামে ইসরায়েল। আকাশ ও স্থলপথে অবিরাম হামলা চালাতে থাকে তেল আবিব বাহিনী। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 467 দিনের যুদ্ধে 46,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তাদের মধ্যে 18,000-ই শিশু। আহত হয়েছেন 1,10,265 জন।
মোট আহতের প্রায় 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 22,000-এর বেশি মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। 4,500-এর বেশি মানুষের অঙ্গচ্ছেদ করতে হয়েছে। এই বিপুল সংখ্যক আহতের চিকিৎসা দেওয়ার সক্ষমতা নেই গাজার হাসপাতালগুলোর। সেখানে সৃষ্টি হয়েছে এক মানবিক বিপর্যয়। স্থল অভিযান ও আকাশপথে হামলায় 85,000 টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের স্যাটেলাইট পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, ডিসেম্বরের শুরুতে 69% স্থাপনা এবং 68% সড়ক সম্পূর্ণ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা জুড়ে মোট ধ্বংসাবশেষের পরিমাণ 4,20,00,000 টন, যা সরাতেই লেগে যেতে পারে 1 যুগ। ইসরায়েলের হামলার মুখে গাজায় বাস্তুচ্যুত হয়েছেন 19 লাখের বেশি ফিলিস্তিনি। অস্থায়ী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন 22 লাখের বেশি মানুষ। সেখানেও তীব্র খাদ্য সংকট। গেল নভেম্বরে দেয়া জাতিসংঘের তথ্য অনুযায়ী হতাহতদের 70%ই নারী ও শিশু। গাজার 10 লাখের বেশি শিশুর প্রয়োজন মানসিক স্বাস্থ্য সহায়তা। তবে এই ট্রমা কাটিয়ে উঠতে পর্যাপ্ত মানসিক স্বাস্থ্য কেন্দ্র নেই গাজায়। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। বাতাসের গতি দুর্বল হয়ে পড়ায় অনেকটাই নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতি। দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27 জনে। লস অ্যাঞ্জেলেস জুড়ে এখনও খোঁজ মিলছে না অন্তত 34 জনের। টানা 10 দিন তাণ্ডব চালানোর পর শক্তিশালী বাতাসের গতি কমে আসলেও এখনও আগুনে জ্বলছে পেলিসেডস ও ইটন কাউন্টি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিভাগ জানায়, পেলিসেডসে নিয়ন্ত্রণে এসেছে 22% আগুন, আর ইটন কাউন্টিতে আয়ত্তে এসেছে 50%। এই দুই কাউন্টি জুড়ে পুড়ে ছাই হয়ে গেছে 40,000 একরের বেশি জমি। এদিকে আগুন নিভে যাওয়া ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনই ফিরতে পারছে না স্থানীয়রা। ধুলোবালি এবং ছাইমুক্ত না হওয়া পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে আরও 1 সপ্তাহ। তবে আগামী সপ্তাহের শুরুতে আবারও সান্তা আনা নামের শক্তিশালী বাতাস অঞ্চলটিতে ফিরে আসার আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ। গ্রিনল্যান্ডকে কোনো দেশের অধীনে নয়, বরং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চান দ্বীপটির বাসিন্দারা। এমনটা জানিয়ে বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক ও কূটনৈতিক নানা কারণে আগামীতে যুক্তরাষ্ট্রের উপর অঞ্চলটির নির্ভরশীলতা বাড়তে পারে। প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার সময় গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে জিতে সেই ইচ্ছায় জোর দিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আর্কটিক অঞ্চলের এই দ্বীপ অধিগ্রহণ করা প্রয়োজন। 600 বছরেরও বেশি সময় ধরে গ্রিনল্যান্ড ছিল ডেনমার্কের অংশ। 1953 সালে এটিকে আনুষ্ঠানিকভাবে দখলে নেয় দেশটি। তখন থেকেই অঞ্চলটি নিজেদের অধীনে নেয়ার কথা বলে আসছিল যুক্তরাষ্ট্র। গ্রিনল্যান্ড নিয়ে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডবাসীর মধ্যে। তারা বলছে, এই দ্বীপ বিক্রির জন্য নয়, এর ভবিষ্যৎ নির্ভর করছে জনগণের ওপর। বিশ্লেষকরা বলছেন, অঞ্চলটির অধিকাংশ জনগণই গ্রিনল্যান্ডকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চান। বহুদিন ধরে গ্রিনল্যান্ডের জনগণ ডেনমার্ক থেকে স্বাধীন হওয়ার কথা বলে আসছেন। তবে আমেরিকার মতো নতুন কোনো ঔপনিবেশিকের দখলে যেতে চান না তারা। যদিও গ্রিনল্যান্ডের রাজনীতিবিদরা বরাবরের মতোই বলে আসছেন, যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাণিজ্যে জোরদার করতে চান তারা। কারণ ড্যানিশ ও ইউরোপের বেশ কিছু পণ্যের ওপর ব্যাপকভাবে শুল্ক বাড়ানোর হুমকি দিচ্ছেন ট্রাম্প। এতে অর্থনৈতিকভাবে চাপ বাড়তে পারে গ্রিনল্যান্ডের ওপর। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, অর্থনৈতিক ও কূটনৈতিক কারণে ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ড স্বাধীন হলেও এটি অনায়াসে দখলে নিতে পারে যুক্তরাষ্ট্র। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি আন্তর্জাতিক সংবাদ এই ছিল এখনকার মতো। সঙ্গেই থাকুন।